আমাদের আজকের গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। গল্পে বর্ণিত ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক ও লেখকের মস্তিষ্কপ্রসূত। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত। নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁশকরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন সৌরভ সরকারের লেখা গল্প ভিতরে ঢুকতে চায়। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, ভোম্বল ও বাবাইদা। শুরু হতে চলেছে ভিতরে ঢুকতে চায়। পটু, ভূত দেখবি? সিগারেটে শুকটান দিতে দিতে হঠাৎ বাবাইদা আমার উদ্দেশ্যে প্রশ্নটি করে বসল। প্রত্যুত্তরে মুচকি হেসে প্রশ্ন করলাম, দেখাতে পারবে? বাবাইদা সঙ্গে সঙ্গে কিছু বলল না। আমার পাল্টা প্রশ্নের মধ্যে যে ব্যঙ্গের টানটা লুকিয়েছিল সেটা একটু হলেও যেন সে আঁচ করতে পেরেছিল। তাই জানলা দিয়ে বেশ কিছুক্ষণ পড়ন্ত বিকেলের লাল আভায় ভরা আকাশের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে নিল। তারপর নাক মুখ দিয়ে এক গাদা সাদা ধোঁয়া বের করে বলল, 80% শিওর? থাক, হয়েছে। তোমার শিওরিটি তোমার কাছেই রাখো। আর এই উদ্ভট সময়ে ফোন করে আমাকে কেন ডাকলে সেটা বলো। আরে এই কারণেই তো ডাকলাম। মানে কি বলছো তুমি বাবাইদা? আবার সেই ভূত দেখার পোকা তোমার মাথায় ঢুকেছে? আরে গত মাসে ঘটে যাওয়া সরখেলদের বাগানের ঘটনাটা এর মধ্যেই ভুলে গেলে? আহা, ঘোস্ট হান্টিং এর লাইনে ওসব ছোটখাটো ব্লান্ডার হয়েই থাকে, ওগুলো মনে রাখতে নেই। মনে রাখতে নেই মানে? মার খেতে খেতে বেঁচেছি। নেহাত সরকেলবাবু ভালো মানুষ, অন্য কেউ হলে নির্ঘাত চোর ভেবে সেদিন আমাদের পুলিশের হাতে দিত। তাছাড়াও তোমার ওই ভুতুরে বাগান হিসেবে সুপরিচিত পাঁচমিশালি জঙ্গলে বাঁদরের দাপাদাপি ছাড়া আর কিছুই ছিল না। আর কোনোবারই কোনো কিছু থাকে না। শুধু শুধু রাত বিরেতে তোমার সাথে উটকো সব জায়গায় গিয়ে নতুন নতুন ফ্যাসাদে ফাঁসি, আর বাড়িতে এসে বাবার কাছে প্যাঁদানি খাই। কে আবার কার কাছে প্যাঁদানি খেলো? দরজা খুলে ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করল ভোম্বল। আমি কোনো উত্তর দিলাম না। ভোম্বলকে ঢুকতে দেখে আশ্চর্যও হলাম না। জানতাম বাবাইদা আমায় যখন ডেকেছে ভোম্বলকেও ডাকবে। ভোম্বলের আগমনে বাবাইদার মুখে হাসি ফুটে উঠল। আরে ভোম্বল যে, আয় আয় বস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। পটুকে এইমাত্র ভূত দেখার একটা প্রস্তাব দিলাম, পরিবর্তে এতক্ষণ ও আমার উপর নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়ছিল। তো ফ্রাস্ট্রেশন ঝাড়াটাই তো স্বাভাবিক বাবাইদা। সরখেলদের বাগানে ধরা পড়ার পর পটুর মুখটা দেখেছিলে? ভয় পুরো সাদা হয়ে গিয়েছিল। এমন ভয় মনে হয় স্বয়ং ভূত বাবাজি এসে দেখা দিলেও পেত কিনা সন্দেহ আছে। কথাগুলো বলতে বলতে কাঠের চেয়ারটা কাছে টেনে আমার পাশেই এসে বসল ভোম্বল। হতবাক হয়ে আমি প্রশ্ন করলাম, ও, আর তুই মনে হয় ভয় পাসনি? ভয়? আমি? ধুর, আমি আগে থেকে জানতাম ওই বুড়োর কিচ্ছু করার দম নেই, মুখে যত সব বড় বড় বাতেলা। তবে হ্যাঁ, ওই ঘটনার পর বেশ কয়েকদিন রাতের বেলা একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কি দেখেছিলাম জানিস? একটা ভয়াবহ প্রাণী আমাকে তাড়া করছে। শরীরটা বাঁদরের আর মাথাটা সরখেল বাবুর। বুঝলি তো? ফাজলামিটা কমা ভোম্বল, দিন দিন বড্ড বেশি ফাজিল হয়ে যাচ্ছিস। আচ্ছা, ইয়ার কি ঠাট্টা অনেক হলো, এবার কাজের কথায় আসি। একটা সলিড লিড পেয়েছি। ব্যাকগ্রাউন্ড ডেটা কালেকশন পর্ব প্রায় শেষের পথে, এবার ফিল্ডে যেতে হবে। তোরা কবে সময় দিতে পারবি বলতো? সিগারেটে একটা বড় টান দিয়ে বাকি অংশটা অ্যাস্ট্রিতে গুঁজে আমাদের দুজনের উদ্দেশ্যে প্রশ্ন করল বাবাইদা। প্রত্যুত্তরে আমি আর চোখে ভোম্বলের দিকে তাকালাম। ছোটবেলার বন্ধু হওয়ার সুবাদে আমি ওকে হাড়ে হাড়ে চিনি। আমুদে ও খাদ্যরসিকের পাশাপাশি ভোম্বল মহা পাল্টিবার ছেলে। মুখের কথা ট্রাফিক সিগন্যালের থেকেও দ্রুত বদলায়। এই যেমন সরখেলদের বাগানের ওই ঘটনাটা ঘটার পর বাড়ি থেকে আমাকে বেশ কড়াভাবেই সতর্ক করে দেওয়া হয়েছিল যে যেভাবেই হোক বাবাইদা আর ভোম্বলের সঙ্গ ত্যাগ করতে হবে। ভোম্বলকে খবরটা জানাতেই সে সোজা আমাদের বাড়ি গিয়ে বাবার সামনে কান ধরে বলেছিল, কাকু, এই কান মুলছি, ধরে প্রাণ থাকতে আর বাবাইদার সঙ্গে নৈশ অভিযানে যাব না। ভূত দেখার শখ আমার এই জন্মের মতো মিটে গেছে।
এই শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। ভোম্বলের আকুতি মিনতিতে তখনকার মতো বাবার মন গড়লেও আমি জানতাম অদূর ভবিষ্যতে সুযোগ বুঝে ভোম্বল আবার নিজের কথায় পাল্টি খাবে। আর এখন মনে হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। তবে পরশু যাওয়া যাক। কাল আবার আমার এক পিস্তুত দিদির বিয়ে, সেই সেই মানে সেই খাওয়া দাওয়া আছে আর কি, বুঝলে তো বাবাই দা, মানে মিস করা যাবে না। মানে দাদা একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বল না। সামনেই তো কলেজের টেস্ট, প্র্যাকটিক্যাল 3টে চ্যাপ্টার থাকবে, তুমি যদি এর মধ্যে একটু সময় করে দেখিয়ে দিতে। যেমনটা ভেবেছিলাম একদম মোক্ষম সময়ে আবদারটা করেছে ভোম্বল। বুঝলাম পাল্টি খাওয়ার আসল উদ্দেশ্যটা কি। অসুবিধে নেই, নিয়ে আসিস। গাল ভরা হাসি নিয়েই ভোম্বলকে আশ্বস্ত করলো বাবাইদা। ঠিক আছে ঠিক আছে, তবে পরশু ফাইনাল। কি বলিস পটু, পরশু যেতে পারবি তো? আমার উদ্দেশ্যে প্রশ্ন ছোড়ার ধরনটা দেখে স্পষ্ট বুঝতে পারি যে বাবাইদা ধরেই নিয়েছে আমি ফিল্ডে যাব। এখন শুধু আমার হ্যাঁ বলার অপেক্ষা। সরি বাবাইদা, আমি হয়তো যেতে পারবো না। এবারও বাবাইদার তরফ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া গেল না। শুধু বুঝতে পারলাম তার চোখ মুখের সেই উচ্ছ্বাস দ্রুত হারিয়ে যাচ্ছে। না যাবার আসল কারণটা জানতে পারি? হঠাৎ শীতল গলায় আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল সে। আরে বাড়ি থেকে সমস্যা হবে, আর তাছাড়াও দেখো, কিছু মনে করো না বাবাইদা, তবে এতদিন তোমার সঙ্গে যতবার ফিল্ডে গিয়েছি কখনো ভূতের ভয় পর্যন্ত খুঁজে পাইনি। কোনো দিনও এমন কিছুই অনুভব করিনি যাকে অতিপ্রাকৃত বলে মেনে নিতে পারি। টুকটাক যা কিছু অভিজ্ঞতা হয়েছে সেগুলোকে সহজেই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়। এমনি গত মাসের ঘটনাটার জন্য আজও বাড়িতে কথা শুনতে হয়। তার উপর বাইরে বেরোলে লোকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, চাই না চোর ভাবে না পাগল। তাছাড়াও সামনে পরীক্ষা আসছে, তাই আপাতত আমি আর এই ঘোস্ট ফান্ডিংয়ের চক্করে নেই। আমার কথাগুলো শুনে বাবাইদা কেমন যেন একটু দমে গেল। চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারলাম যে আমার কাছ থেকে সেই এই ধরনের প্রতিক্রিয়া একদমই আশা করেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে নাক বরাবর নেমে আসা মোটা ফ্রেমের চশমাটা চোখের ওপর বসিয়ে বাবাইদা বলল, ঠিক আছে, ইচ্ছে না থাকলে যাস না, আমরা দুজনেই যাব। তবে কি বলতো, ভূতের দেখা না পেলেও আজ পর্যন্ত যতবার ফিল্ডে গিয়েছি 3জন একসাথেই গিয়েছি। মানছি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের প্রায়োরিটিগুলো বদলে যায়, তবুও সঙ্গে তুই না থাকলে একটা খারাপ লাগা কাজ করবি। যাই হোক, পরশু আমরা ফিল্ডে যাচ্ছি, এর মধ্যে যদি মত বদলায় তবে ফোন করিস। আর হ্যাঁ পটু, জীবনে সাফল্য পেতে গেলে ধৈর্য নামক চারিত্রিক বৈশিষ্ট্যটি ভীষণ দরকার, নইলে ভূত তো দূরে থাক, নিজের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও সচক্ষে দেখার সুযোগ পাবি না। প্রত্যুত্তরে কিছু বলিনি। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আমার একটা কাজ আছে, আজ যাই, কাজের অজুহাত দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বাড়ি ফিরে আসবার সময় বাবাইদার কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। তবে সত্যি কি সময়ের সঙ্গে সঙ্গে আমার ভেতরের ভূতান্বেষীর সত্তাটা ক্রমশ হারিয়ে যাচ্ছে? আমি প্রিহান দাস, ডাকনাম পটু। অলস উচ্চাকাঙ্ক্ষী ও আবেগপ্রবণ ছাড়াও ছেলেবেলা থেকে আমি বন্ধু মহলে আদ্যপান্ত ভূতপ্রেমী হিসেবে পরিচিত। তার মধ্যে ভূগোলের মতো একটা বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে পড়বার সুবাদে কোনো কিছুর সত্যতা যাচাই না করে সহজে তা বিশ্বাস করি না। ঘোস্ট হান্টিংয়ের জন্য যাকে বলে একেবারে পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন। বাবাইদার সঙ্গে আমার আর ভোম্বলের মাধ্যমিকের পর থেকে পরিচয়। আমাদের ভূগোল পড়াতো সে। তার কাছে পড়তে গিয়ে প্রথম যখন জানতে পারি যে কিছু কিছু মানুষ সেই প্রাচীনকাল থেকেই অতিপ্রাকৃতের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করে আসছে, আর সেই চেষ্টা আজও চলছে এবং ভবিষ্যতেও চলবে, তখন আমাদের ভেতরের ভূত দেখবার সুপ্ত বাসনা দাবানলে রূপান্তরিত হয়। ফার্স্ট ইয়ারের পর টিউশনের গন্তব্য বদলালেও ভূত দেখার টানে আমি আর ভোম্বল বাবাইদার সাথে মাঝে মাঝেই আশেপাশের কিছু কিছু সোকল্ড ভুতুরে জায়গাগুলোতে ঘোরাফেরা করতে শুরু করি। দেখতে দেখতে প্রায় মাস 6 কেটে যায়। এর মধ্যে অনেকেই আড়ালে বাবাকে বাবাইদার ব্যাপারে সতর্ক করতে শুরু করেন। তাদের কথা অনুযায়ী বাবাইদার মাথায় নাকি গোলমাল আছে। বয়স 30-এর কাছাকাছি হলেও এখনও তেমন কাজকর্ম কিছুই করে না। বাড়ি থেকেও খুব একটা বেরোয় টেরোয় না। বন্ধুবান্ধবও তেমন নেই। সারাটা দিন কি সব বই নিয়ে পরলোক চর্চায় ডুবে থাকে। মন থেকে আমি বাবাইদাকে যথেষ্ট শ্রদ্ধা করি, তাই প্রথম দিকে ওসব কথা পাত্তা দিইনি। কিন্তু এখন মনে হয় লোকে যা বলে তার পুরোটা না হলেও আংশিক তো সত্যি।
ভূত প্রেত কিংবা পরলোক চর্চার বিষয়গুলোকে বাবাইদা হবি হিসেবে সকলের সামনে তুলে ধরলেও বুঝতে পারি সেগুলো নিতান্তই আর হবির সীমানায় আবদ্ধ নেই, অবসেশনে পরিণত হয়েছে। বাড়িতে বিশেষ কিছু কাজ ছিল না, তাই ফিরে এসে বই নিয়ে বসেছিলাম, কিন্তু পড়ায় মন বসছিল না। ইতিমধ্যে ভোম্বলও বেশ কয়েকবার ফোন করেছিল, তুলিনি। কিছুই আর ভালো লাগছে না। আমার আবার একটা খুব খারাপ দোষ আছে, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করলে সহজে সেই খারাপ লাগার রেশটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারি না। মনের মধ্যে অদ্ভুত এক ধরনের অস্বস্তি, কেমন একটা অপরাধবোধ কাজ করা শুরু করে, আর সময়ের সাথে সাথে সেটা বাড়তে থাকে। আজকের বিকেলের ঘটনাটা নিয়েও মনের ভেতর ঠিক একই অবস্থা তৈরি হয়েছিল। বারবার মনে হচ্ছিল বাবাইদার সঙ্গে অমনভাবে বিহেভ না করলেও পারতাম। আর যাই হোক, মানুষটাকে তার প্রাপ্ত সম্মানটুকু দেওয়া উচিত। অবশেষে সেই খারাপ লাগায় জর্জরিত হয়ে সেদিন রাতেই সিদ্ধান্ত নিই যে এই শেষবারের মতো বাবাইদার সঙ্গে ফিল্ডে যাব। এতে আর কিছু না হোক, আজ বিকেলের ঘটনাটাকে ঘিরে নিজের মনে ক্রমশ ভারী হতে থাকা অনুশোচনার পাথরটা অন্তত নেমে যাবে। সেই মতো পরের দিন সকালে ফোনে বাবাইদার কাছে ক্ষমা চেয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাতেই বাবাইদার গলায় উচ্ছ্বাসের আভাস পেলাম। সাব্বাস পটু, আমি জানতাম তুই যাবি। এক কাজ কর, আজ সন্ধ্যায় আমার বাড়িতে চলে আয়, বাকি কথা সব ওখানেই হবে। ফোনটা রাখতেই মনটা কেমন যেন করে উঠল। গতবারের মতো এবারও কোনো কেলো হবে না তো? যদি হয় তবে এইবার আমার আর রক্ষে নেই, বাবা কেলিয়ে বৃন্দাবন পাঠাবে। সন্ধেবেলায় বাবাইদাদের বাড়ি গিয়ে দেখি স্বয়ং বাবাইদাই বাড়িতে নেই। আজব ব্যাপার, তার উপর আজ আবার ভোম্বল আমার আগেই এসে উপস্থিত। নাই নাই করেও প্রায় ঘণ্টাখানেক আমাদের অপেক্ষা করার পর আচমকা বাবাইদা হন্তদন্ত করে ঘরে প্রবেশ করল। তারপর ব্যস্ততার সঙ্গে আমাদের উদ্দেশ্যে বলে উঠল, সরি, আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় ভীষণ জ্যাম ছিল রে। বলে কাপড়ের পাশ ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে টেবিলের ওপরে রাখা জলের বোতলের ছিপি খুলে ঠান্ডা জলে গলা ভিজিয়ে প্রশ্ন করল, তোরা কখন এলি? প্রায় ঘন্টাখানেক হতে চললো। তো তুমি গিয়েছিলে কোথায়? বেশ ঔৎসুক্যের সঙ্গে পাল্টা প্রশ্ন করে ভোম্বল। কাল যেখানে যাব সেই জায়গাটার সম্পর্কে কিছু তথ্য যাচাই করতে বেরিয়েছিলাম। তা কেমন বুঝলে? ভূত বাবাজির এবার কি দেখা পাওয়া যাবে? হ্যাঁ, ভোম্বলের প্রশ্নে বিদ্রুপের খোঁচা, আর সেই খোঁচা খেয়েই ম্লান হাসল বাবাইদা। তারপর বলল, এখনো নিশ্চিত নই, কিন্তু যা তথ্য হাতে পেয়েছি সেগুলোই কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। আচ্ছা। ভোম্বল কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই আমি প্রশ্ন করলাম, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? আজিমপুরের সেই কুখ্যাত বাড়িটায়। এবার বাবাইদা সরাসরি আমার দিকে তাকালো। কথাগুলো বলবার সময় কেমন যেন একটা অদ্ভুত উত্তেজনা খেলে গেল বাবাইদার নির্লিপ্ত কণ্ঠে। নিজের অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে আসে, কি সত্যি? ইয়ার্কি মারছো না তো? আমার কথা শুনে কি তোর মনে হচ্ছে আমি ইয়ার্কি মারছি? না, কিন্তু কিন্তু কি? আমি যতদূর জানি ওই বাড়িতে তো কয়েকদিন আগেই লাশ পাওয়া গেছে, তাই তো? তাতে তো আমাদেরই সুবিধা। শুনেছি এখন আর সন্ধ্যার পরে সহজে ওদিকে কেউ পা মারায় না। বাড়িটাকে সবাই ভয় পায়, বুঝলি? লোকে বলে বাড়িটা নাকি মানুষ খায়। মানুষ খায়? হ্যাঁ, আর লোকের এসব বলার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। যেমন? আমার প্রশ্ন শুনে একটা সিগারেট চালিয়ে বাবাইদা বলতে শুরু করলো, বাড়িটা প্রথম লাইমলাইটে আসে 2006 সালের শেষের দিকে। ভর দুপুরে ধীরেন রায় নামে একজন রাজমিস্ত্রি ছাদ থেকে পড়ে মারা যায়। বিষয়টিকে নেহাত দুর্ঘটনা বলে পুলিশ কেস ক্লোজ করলেও দুর্ঘটনার কয়েকদিন আগে থেকেই ধীরেনের সঙ্গে কর্মরত অন্যান্য মিস্ত্রিরা তার ব্যবহারে যথেষ্ট অসঙ্গতি লক্ষ্য করেছিল। তাদের বয়ান অনুযায়ী কাজে আসবার পর থেকেই ধীরেন নাকি বড্ড বেশি চুপচাপ থাকত, আর মাঝে মধ্যেই ছাদের ওপর প্রান্তে গিয়ে রেলিংয়ের উপর ভর দিয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা দেখবার চেষ্টা করত। এবার আসি দ্বিতীয় ঘটনায়, যেটা ঘটে 2008 সালের প্রথম দিকে। ছুটির দিনে সকালে বাড়ির সামনে খেলতে খেলতে ওই বাড়ির তৎকালীন মালিক মহেন্দ্র আগরওয়ালের 7 বছরের ছেলে মঞ্জিত আগরওয়াল মাল বোঝাই গাড়ির দ্বারা রান ওভার হয়। ছেলেটাকে শেষ জলটুকু খাওয়ানোর সুযোগও পাননি আগরওয়াল দম্পতি। পুত্র হারাবার শোকের সাথে মিস্টার আগরওয়াল নিজেকে মানিয়ে নিতে পারলেও মিসেস আগরওয়ালের মানসিক অবস্থা
দ্রুত খারাপ হতে থাকে। তার মতে পুরো বিষয়টি নিছকই দুর্ঘটনা ছিল না। মঞ্জিতের বয়সী আরেকটি শ্যামলা রঙের বাচ্চা ছেলে মঞ্জিতের সঙ্গে খেলতে খেলতে তাকে ছুটন্ত গাড়ির সামনে ফেলে দেয়। পুলিশ কিন্তু তদন্ত করে ওই অঞ্চলে কোথাও কোনো শ্যামলা রঙের ছেলের খোঁজ পায়নি। শেষ পর্যন্ত পুত্রশোকের যন্ত্রণায় প্রায় পাগলের মতো হয়ে যান তিনি। আর ঠিক এই সময়ই ঘটে তৃতীয় ঘটনাটি। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে মিস্টার আগরওয়াল আবিষ্কার করেন তার স্ত্রী বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এরপর মিস্টার আগরওয়াল ওই বাড়ি ছেড়ে দিলেও অদ্ভুতভাবে তিনি বাড়িটি অন্য কারো কাছে বিক্রিও করেননি। চতুর্থ ঘটনাটি ঘটে 2012 সালে। ফিনান্সিয়াল ট্রাবলের জন্য এই সময় মিস্টার আগরওয়াল সিদ্ধান্ত নেন বাড়িটিকে ছেলেদের মেস হিসেবে ভাড়া দেবেন। সেই মতো ভাড়াটে হিসেবে বেশ কয়েকজন জুটেও যায়। কিন্তু মাস ঘুরতেই তাদের মধ্যে আফতাব নামে একজন মুসলিম ছেলে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। বেশ জলি টাইপের ছেলে ছিল আফতাব, তবে নিরুদ্দেশ হবার বেশ কিছুদিন আগে থেকেই সে নাকি তার বন্ধুদের সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। খুব সম্ভবত কোনো একটা নির্দিষ্ট কারণে সে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। তবে সেই নির্দিষ্ট কারণটি সম্পর্কে সে কখনো কাউকে কিছু বলেনি। অবশেষে নিরুদ্দেশ হবার দুদিনের মাথায় তার ফুলে যাওয়া দেহটি পুলিশ উদ্ধার করে বাড়ির 3 তলার ছাদের ওপরে বসানো 3000 লিটারের জলের ট্যাঙ্কের ভেতর থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে পোস্টমর্টেমের রিপোর্টে বলা হয় জলে ডুবেই আফতাবের মৃত্যু হয়েছে, অথচ ট্যাঙ্কের লিডের লকটা কিন্তু আগে থেকেই ভাঙা ছিল। লিডের উপর ইট বসিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছিল। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন এই রহস্যের জট আজও কাটেনি। তখন থেকেই বাড়িটিকে নিয়ে নানান কথা আশেপাশের অঞ্চলে রটতে থাকে। বাড়িটি নাকি অভিশপ্ত, ভুতুরে, এটসেট্রা এটসেট্রা। এরপর বাড়িটা আবার সংবাদপত্রের শিরোনামে আসে 2015-র মাঝের দিকে। বারংবার মানা করা সত্ত্বেও নিজের একরোখা জেদের উপর ভর করেই রুদ্রশেখর মুখার্জি নামক একজন অবসরপ্রাপ্ত প্রৌঢ় কর্নেল বাড়িটি ভাড়া নেন। তিনি নাকি অল্প বিস্তর পরলোক চর্চা করতেন। বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করা শুরু করবার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন রাতের বেলায় রুদ্রবাবু নিজে তার বন্ধু ডক্টর শুভময় মিশ্রকে ফোন করে বলেন তিনি নাকি বিগত কয়েকদিন ধরেই ভয়ঙ্করভাবে হ্যালুসিনেট করছেন। রাতে ঘুমোতে পারছেন না। সন্ধ্যা নামলেই পুরো বাড়িময় তিনি তার মৃত আত্মীয়দের ঘুরে বেড়াতে দেখছেন। এসব শুনে ডক্টর মিশ্র কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করে যত শীঘ্র সম্ভব রুদ্রবাবুকে নিজের চেম্বারে আসবার পরামর্শ দিলেও শেষ পর্যন্ত কিন্তু রুদ্রবাবু আর ডক্টর মিশ্রর সঙ্গে দেখা করেননি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ওই বাড়ির মাস্টার বেডরুম থেকে রুদ্রবাবুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। ইন্ট্রাওরাল গানশট, গুলি মুখের ভেতর দিয়ে মাথার পেছন ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল। মানসিক ভারসাম্যহীনতা ও আত্মহত্যার লেবেল নেটে এক্ষেত্রেও পুলিশ কেস ক্লোজ করে। অবশেষে গত সপ্তাহের শেষের দিকে সদানন্দ রায় নামে একজন মধ্যবয়সী লোকের মৃতদেহ ওই বাড়ির মাস্টার বেডরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেও ফ্যানের হুকের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। বিগত 2 বছর ধরে নামে মাত্র ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে যুক্ত থাকা সদানন্দ রায়ের ওই তল্লাটে মাতালার জুয়ারু হিসেবে ভালোই নাম ছিল। সংসারে অশান্তি, বাজারে ধার দেনা কিংবা রাতে মদ গিলে বউ পেটানো সবকিছুতেই এসেছিল প্রথম সারির লোক। তাই পুলিশের অনুমান ঘরে বাইরে টাকার চাপ ও দাম্পত্য কলহে অতিষ্ঠ হয়েই সদানন্দ শেষ পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় ওই বাড়িতে গিয়ে গলায় দড়ি দেয়। কিন্তু মজার বিষয় কি জানিস, বাড়ির লোকদের বয়ান অনুযায়ী মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই সদানন্দের মধ্যে আচমকাই পেডোফোবিয়া ডেভেলপ করে। শিশুদের ধারে কাছেও ঘেঁষত না সে। পাশাপাশি সবথেকে আশ্চর্যের ব্যাপার এই হলো যে সদানন্দ মাস্টার বেডরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেও ধুলোয় ভরা বাড়ির পুরো নিচতলার মেঝে জুড়ে 2 ধরনের পায়ের ছাপ পাওয়া যায়। এদের মধ্যে এক ধরনের পায়ের ছাপ ছিল পরিণত মানুষের, আর অন্যগুলো ছোট ছোট বাচ্চাদের। যেন ফাঁসি দেওয়ার আগে সদানন্দের পেছন পেছন কম করে 3 থেকে 4টি বাচ্চা ছেলে সারা বাড়িময় ছুটে বেরিয়েছে। পুলিশের কাছে বাচ্চাদের এই পায়ের ছাপ সংক্রান্ত বিষয়ের কোনো ব্যাখ্যা নেই। বেশ ইন্টারেস্টিং। তবে বাবাইদা, হতেও তো পারে যে
মঞ্জিত আগরওয়ালের সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিসেস আগরওয়াল স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেন, আর আফতাবকে প্রেমজনিত বা অন্য কোনো কারণে কেউ খুন করে জলের ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল। আর আমাদের এই রাজমিস্ত্রি, যাকে দিয়ে সমস্ত হত্যালীলার শুরু, ডিপ্রেশনে তিনি হয়তো নেশা করে অ্যাক্সিডেন্টালি ছাদ থেকে পড়ে মারা যান। যদিও কর্নেল আর ওই সদানন্দের মৃত্যু দুটো খুবই রহস্যজনক। অবশেষে ভোম্বলের কথাই গাম্ভীর্যের ছোঁয়া দেখে বুঝতে পারলাম যে কেসটা তাকেও টানতে শুরু করেছে। হতেই পারে, এমনও হতে পারে প্রত্যেকটা মৃত্যুর পেছনেই একটা লৌকিক ব্যাখ্যা রয়েছে। এতগুলো মৃত্যু শুধুমাত্র কাকতালীয় ঘটনা, পুরো ভুতুড়ে ব্যাপারটাই মানুষের কুসংস্কারগ্রস্ত মনের সৃষ্টি। আবার এমনটাও হতে পারে সত্যি ওই বাড়িতে অতি প্রাকৃত কিছু একটা আছে, এমন কিছু যা প্রতিটা মৃত্যুর জন্য দায়ী। সত্যিটা জানবার কিন্তু একটাই উপায়, আমাদের অন্তত একটা রাত ওই বাড়িতে গিয়ে থাকতে হবে। আচ্ছা, সে তো ঠিক আছে, কিন্তু বাড়িটার বর্তমান মালিক তো সেই মহেন্দ্র আগরওয়াল, তাই না? হ্যাঁ, তো ওনার সঙ্গে তো দেখা করা দরকার। ওনার অনুমতি ছাড়া তো লিগালি ওই বাড়িতে প্রবেশ করা সম্ভব নয়। ঠিক বলেছিস, আমি আজ এই ব্যাপারে কথা বলতেই ওনার বাড়িতে গিয়েছিলাম। কি বললেন উনি? রাতে থাকার অনুমতি দিলেন? না, রুদ্রশেখর ও সদানন্দের মৃত্যুর পর থেকে মিস্টার আগরওয়াল কাউকেই আর ওই বাড়িতে থাকতে দেন না, আমাকেও থাকার অনুমতি দেননি। তবে আর কি, মিস্টার আগরওয়ালের অনুমতি ছাড়া লিগালি ওই বাড়িতে প্রবেশ না করতে পারলেও ইলিগালি তো অবশ্যই পারি, তাই না? কিন্তু এথিক্যালি সেটা করাটা কি ঠিক হবে বাবাইদা? এথিক্স নিয়ে ভাবার সময় এটা নয় পটু। একজন প্যারানর্মাল রিসার্চারের বছরের পর বছর কেটে যায় একটা জেনুইন কেস পাবার জন্য। সেখানে এমন একটা পোটেনশিয়াল কেস হাতছাড়া করে দেব শুধুমাত্র একটা ছোট্ট অনুমতি না পাবার কারণে? কেন উটপাখির মতো বালিতে মুখ গুজে বসে থাকার অভিনয় করছিস? দিস ইজ দ্য কেস, উই মাস্ট ইনভেস্টিগেট। তুই তো নিজেই কাল স্বীকার করলি যে আমার সঙ্গে এত জায়গায় ঘুরে বেরিয়ে ভূত দেখতে পাসনি বলে দিন দিন মন থেকে বড্ড বেশি স্কেপটিক হয়ে যাচ্ছিস। আর আজ যখন একটা ইন্টারেস্টিং কেস স্বয়ং এসে তোর ঘরের দরজায় কড়া নাড়ছে, তখন এথিক্সের দোহাই দিয়ে নিজেই ইচ্ছে করে মুখ ফিরিয়ে নিচ্ছিস। একবার অন্তত ওপেন মাইন্ডে পুরো ব্যাপারটা চিন্তা করে দেখ। এরকম সুবর্ণ সুযোগ একবার হাতছাড়া করলে জীবনে হয়তো আর পাবি না। সে তো ঠিক আছে, কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন সিদ্ধান্ত নেবার পালা। যাবি হ্যাঁ কি না? ঘরে তখন পিন পড়া নিস্তব্ধতা। আমি দুজনের মুখের দিকে তাকালাম। দুই জোড়া চোখের দৃষ্টি তখন আমার ওপরেই নিবদ্ধ। ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার মুখ থেকে হ্যাঁ অথবা না শুনবার জন্য। আমি আর বেশি কিছু ভাবলাম না। আজ সকালেই যখন ফোন করে বাবাইদাকে হ্যাঁ বলে দিয়েছি, তখন পিছিয়ে আসার কোনো মানেই হয় না। সুতরাং একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, যাব। একটা শীর্ণ হাসির রেখা দেখা গেল বাবাইদার দুটো ঠোঁটের মাঝে। বলল, গুড, ঠিক আছে, তাহলে কাল বিকেল নাগাদ বের হব। যদিও আজিমপুর খুব একটা দূর নয়, তবুও একটু আগে রওনা দেওয়াই ভালো। ভম্বল, এবার কিন্তু মনে করে দুটো হেলমেট সঙ্গে আনবি। আজকাল রাস্তায় আবার খুব পুলিশের ধরাধরি চলছে। একবার তাদের খপ্পরে পড়লে কিন্তু পুরো প্ল্যানটা পণ্ড হয়ে যাবে। আর যদি গতবারের মতো এবারও স্পটে ধরা পড়বার ভয় মনে থেকে থাকে, তবে এতটুকু তোদের বলতে পারি, ওই বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে কাজ করতে আমাদের বিন্দু মাত্র অসুবিধা হবে না। আমি নিজে গিয়ে দিনের বেলায় ওই বাড়ি দেখে এসেছি, আমার ওপর তোরা বিশ্বাস রাখতে পারিস। কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেলাম। মনের ভেতর তখন এক অদ্ভুত অস্বাচ্ছন্দ্যতা বোধ কাজ করছিল। এমনটা এর আগে কখনো হয়নি। যেন ভেতর থেকে কেউ একজন বারবার চিৎকার করে বলছিল বাবাই তাকে যাওয়ার ব্যাপারে না করে দিতে। কিন্তু পারিনি। দাদা ভাইয়ের সম্পর্কের খেয়াল রাখতে গিয়ে আমি এমন এক পথে পা বাড়িয়ে ফেলেছিলাম যেখান থেকে ফিরে আসা ওই পরিস্থিতিতে আর সম্ভব ছিল না। ভূত আসলে কি? মৃত মানুষের আত্মা, যাদের ছায়া শরীরকে রাতবিরিতে ঘুরোঘুরি করতে দেখা যায়, আলোকচিত্রে ফুটে ওঠা কোনো রহস্যময় বৃত্ত, নাকি নিম্ন স্তরের অতিপ্রাকৃত কিছু প্রাণী যাদের উদ্দেশ্যই হলো জীবন্ত মানুষের শরীর ও আত্মাকে চিরকালের জন্য যন্ত্রণার চাদরে মুড়ে ফেলা? ভূত কি এগুলোর মধ্যে যে কোনো একটি, নাকি সবগুলোই? কিন্তু মৃতদের ছায়ামূর্তির উদ্ভব তো মানুষের দৃষ্টিভ্রমের কারণেও হতে পারে।
মনোবিজ্ঞানের পোশাকি ভাষায় যাকে বলে হ্যালুসিনেশন। আলোকচিত্রের রহস্যময় বৃত্তের প্রকাশের কারণ তো বাতাসে ভাসমান ধূলিকণা কিংবা পরাগরেণুও হতে পারে। হয়তো নিম্ন শ্রেণীর অপার্থিব প্রাণীদের অত্যাচার আসলে জটিল কোনো মানসিক রোগের বহিঃপ্রকাশ। মধ্যযুগীয় কুসংস্কারের অন্ধকার থেকে যা চিহ্নিত হয়ে এসেছে ডেমনিক পজেশন নামে। তবে কি ভূত বলে সত্যি কিছু আছে, নাকি আমরা মূর্খের মতো মৃত নক্ষত্রের অন্ধকারে আলোর উৎস খুঁজে বেড়াচ্ছি? হঠাৎ ভোম্বলের ব্রেক কষাই চিন্তায় বিচ্ছেদ ঘটে আমার। বুঝতে পারি ধীরে ধীরে বাইকের গতি কমে আসছে। কিরে, এমনভাবে মাঝ রাস্তায় থামালি কেন? সামনে দেখ, মামার বাড়ির লোক দাঁড়িয়ে আছে। ভোম্বলের কথা মতো হেলমেটের কালো ভাইজারটা তুলে ভালোভাবে সামনে তাকাতেই দেখলাম কিছুটা দূরে রাস্তার পাশে একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে। জনকয়েক পুলিশ কর্মী ট্রাফিক ম্যানেজমেন্টে ব্যস্ত। আমাদের পাশাপাশি বাবাইদাও স্কুটি নিয়ে এসে দাঁড়ালো। ওর পিঠে একটা ঢাউস কালো ব্যাগ, আমরা ঘোস্ট হান্টিং টুল ব্যাগ বলি। একে তো আমরা প্রফেশনাল ঘোস্ট হান্টার নই, তার উপর বাজেট টাইট থাকার কারণে খুব বেশি আধুনিক যন্ত্রপাতি আমাদের কাছে নেই। তবুও টুকটাক যা কিছু ছিল সেটাও এই ঘোস্ট হান্টিং টুল ব্যাগেই থাকতো। আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেল সামনেই রাস্তার পাশে একটা লাশ পাওয়া গেছে। একদল কালো মুখোশধারী দুষ্কৃতী নাকি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক বাইক আরোহীকে গুলি করে পালিয়েছে। ইংরেজি ভাষায় যাকে বলে অর্গানাইজড ক্রাইম। সব কিছু শোনার পর বাবাইদা বলল, মাই ফেলো হান্টার্স, এখন আমার মনে হচ্ছে আমরা আজিমপুরে পা রাখতে চলেছি। বাবাইদার কথা শুনে মনের মধ্যে ঝিমোতে থাকা আশঙ্কার অনুভূতিটা হঠাৎ যেন গা ছাড়া দিয়ে উঠল। এমনিতেই বাবাকে ভোম্বলদের বাড়িতে রাত জেগে গ্রুপ স্টাডির গল্প শুনিয়ে আজ ফিল্ডে এসেছি। তার উপর আজিমপুর জায়গাটাও নাকি খুব একটা সুবিধের নয়। বাংলাদেশের বর্ডারের পাশ ঘেঁষে অবস্থিত এই পৌরসভা অঞ্চলটি স্থানীয় লোকেদের কাছে স্মাগলারদের হার্টল্যান্ড নামে পরিচিত। ভূতের পাল্লায় না পড়লেও রাত বিরেতে আরও অনেক ধরনেরই বিপদ আজিমপুরে ঘটতে পারে। তবে এখন আর এসব ভেবে লাভ নেই। এত দূর যখন এসেই পড়েছি তখন কার্যসিদ্ধি না করে ফিরে যাই কিভাবে? তাই কোনো রকমে যানজট এড়িয়ে সুযোগ বুঝে বাইকের গতি বাড়ালো ভোম্বল। প্রায় ফাঁকা রাস্তা। সূর্য অনেকক্ষণ আগেই পশ্চিম আকাশে হারিয়ে গেছে। সবে মাত্র নভেম্বরের শুরু, আর দিন দশেক পরেই কালী পুজো। চারিদিকে একটা শীত শীত ভাব। মনে হয় এবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আমার দুপাশে হু হু করে ছুটে চলেছে গাছপালা, ক্ষেত খামারি, ছোটোখাটো দোকানপাট, জোনাকির মিটমিটে আলো। থেকে থেকে চোখ ঝলসে উঠছে বিপরীত দিক থেকে ছুটে আসা জোরালো হেডলাইটের আলোয়। জানি না কেন ঘুরে ফিরে চোখের সামনে ভেসে উঠছে পেছনে ফেলে আসা ওই গুলিবিদ্ধ মৃত লোকটার শিথিল মুখটি। মাথার ভেতর অনবরত বিদ্ধ হয়ে চলেছে অজস্র উৎকণ্ঠার আলবিন। আমি জানি এসব লক্ষণ ভালো নয়। কাল বাবাইদার প্রস্তাবে রাজি হওয়ার পর থেকেই মনের ভেতর যে অস্বাচ্ছন্দ্যতা বোধ কাজ করা শুরু করেছিল, সময়ের সাথে সাথে তা ক্রমশ চরমে উঠছে। মনে হচ্ছে আমার সিক্সথ সেন্স বারবার আমায় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সতর্ক করতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে বিষয়টি আসলে ঠিক কি। তবে কি আজ রাতে আমরা সত্যি কোনো বড় বিপদে পড়তে চলেছি? অবশেষে পৌঁছলাম। বাড়িটাকে দেখলে ভুতুরে বাড়ি একদমই মনে হবে না। আমরা সাধারণত গল্পের বইয়ে ভুতুরে বাড়ির যেমন বর্ণনা পড়ে থাকি, বাড়িটার বৈশিষ্ট্য একদমই তার উল্টো। ছোটোখাটো ছাদওয়ালা দোতলা একটা বাড়ি। দ্বিতীয় তলায় কনস্ট্রাকশনের কাজ এখনও অসম্পূর্ণ। চারপাশের শ্যাওলা পড়া কংক্রিটের বাউন্ডারি জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। মরচে ধরা গ্রিলের কোল্যাপসেবল গেটটার পাশে মার্বেল পাথরের ওপরে হিন্দি হরফে খোদাই করা একটি শব্দ, সাঁঝ। হয়তো আগরওয়াল সাহেব বড় শখ করে এ বাড়ির নাম রেখেছিলেন। দীর্ঘদিনের অযত্নে খোদাই করা লেখাটা সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন ঝাপসা হয়ে এসেছে। কোল্যাপসেবল গেট টপকে বাড়ির সীমানার ভেতরে প্রবেশ করে ইট বাঁধানো শীর্ণ রাস্তার ডান পাশে আলো ফেলতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জমির রং একেবারে কালো, আর তার মাঝেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু অর্ধদগ্ধ পুতুল। তার একটারও মাথা নেই। ওদিক থেকে চোখ না সরিয়েই বাবাইদার উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কি মনে হয় বাবাইদা, কোনো বিশেষ ধরনের রিচুয়াল? হতে পারে,
বিষয়টা ঠিক স্বাভাবিক বলে আমারও মনে হচ্ছে না। অনেক সময় প্রেতাত্মারা কোনো বস্তুর সঙ্গে সংযোগ স্থাপন করলে সেই বস্তুটিকে ধ্বংস করে ফেলতে হয়। কাজটা যেই করে থাকুক শেষ করতে পারেনি। তার মানে আমরা তিনাদের অস্তিত্ব প্রমাণে অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। চল, আর দেরি না করে বাড়িটায় ঢোকা যাক, ভেতরে অনেক কাজ আছে। বলে বাবাইদা বাড়ির সদর দরজার দিকে সোজা হাঁটা দিল। আমরাও তাকে অনুসরণ করে হাঁটা শুরু করলাম। সদর দরজার সামনে এসে দেখি দরজাটা 2 পাল্লার। এখনকার দিনে সচরাচর আধুনিক বাড়িগুলোতে এই ধরনের 2 পাল্লার দরজা দেখা যায় না। দরজার কড়া দুটোই একটা আদ্যিকালের জং ধরা তালা ঝুলছে। তাছাড়াও পুরো দরজাটা ব্যারিকেড টেপ দিয়ে সিল করা। বুঝতে পারলাম গত সপ্তাহের ঘটনার পর পুলিশ পুরো প্রপার্টিটাকে সিল করেছে। চোখের সামনে বাবাইদা একটা বড় পাথর কুড়িয়ে এনে 2-3 বার সজোরে আঘাত করতেই তালাটা ভেঙে গেল। এরপর কাঁধে ঝোলানো ঘোস্ট হান্টিং টুল ব্যাগ থেকে একটা ছোট্ট ছুরি বের করে ব্যারিকেড টেপগুলো ছিঁড়ে 4 ব্যাটারির টর্চটা হাতে নিয়ে ভেতরে ঢোকবার জন্য তৈরি হয়ে নিল। আমরা নিজেদের টর্চগুলো হাতে নিয়ে আগে থেকেই তৈরি ছিলাম। সামান্য ঠেলতেই নিঃশব্দে খুলে গেল কাঠের পাল্লা দুটো, আর সঙ্গে সঙ্গে একটা উগ্র ভ্যাপসা বাতাস এসে আছড়ে পড়ল আমাদের শরীরের উপরে। ভেতরটা খুটখুটে অন্ধকার। টর্চগুলো জ্বালিয়ে ভেতরে ঢুকে দেখি বেশ বড় বসার ঘর। কোনো আসবাবপত্র নেই, মেঝেতে কোনো ধুলোর আস্তরণ নেই, বরং একটা ঝাঁঝালো ফিনাইলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আয়তক্ষেত্রাকার ওই বসার ঘরের চারপাশে মোট 5টা দরজা। ডান পাশে একটা, বাঁ পাশে 2টো ও বিপরীত প্রান্তে 2 কোণে 2টো। প্রতিটি দরজায় 2 পাল্লার। আগরওয়াল সাহেব নিশ্চয়ই অ্যান্টিক ধাঁচের জিনিসপত্র ভালোবাসতেন। যাই হোক, আমরা বাম পাশ থেকে শুরু করলাম। বাম পাশের ঘরগুলো অপেক্ষাকৃত ছোট ও ফাঁকা। ও প্রান্তের একদিকে রয়েছে কিচেন। কিচেনের পাশাপাশি একই লাইনের ওপরে কোণের দরজাটাই খুলে দেখি একটা মাঝারি আকারের গ্রিলের বারান্দা। বারান্দার বাম পাশে বাথরুম, আর ডান পাশে অপর প্রান্তে একটা ছোট্ট ঘর, খুব সম্ভবত স্টোর রুম। ঠিক তার পাশেই ওপর তলায় উঠবার সিঁড়ি। প্রতিটা দরজায় বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো ছিল। ব্যতিক্রম শুধু বসার ঘরের ডান পাশের দরজাটা। একটা বড় তালা ঝুলছে সেখানে। তালাটা লাল শালু দিয়ে জড়ানো। বেশ সময় নিয়ে সবকটা ঘর ঘুরে শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়ালাম ডান পাশের ওই তালা বন্ধ ঘরটার সামনে। বাবাইদার ইশারায় ভম্বল সদর দরজার ওদিকে ফেলে আসা বড় পাথরটা কুড়িয়ে নিয়ে এলো। এরপর ছুরি দিয়ে লাল শালু কেটে তালা ভেঙে দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। সেই অনুভূতিটাকে ঠিক ভাষায় বর্ণনা করা যাবে না। অন্যান্য ঘরের থেকে এই ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, যেন কোনো মর্গে দাঁড়িয়ে আছি। সিলিংয়ের মাঝে বড়শির মতো ফ্যানের হুকটা ঝুলছে। ওই হুকের সাথেই ফাঁস লাগিয়ে 2-2টো জলজ্যান্ত মানুষ আত্মহত্যা করেছে। ভাবতেই সারা শরীর জুড়ে শিহরণ খেলে গেল। সদর দরজা ভেতর থেকে লক করে আমরা সোজা উঠে এলাম দোতলায়। দোতলার অবস্থা নিচতলার মতো অতটা ছিমছাম নয়। চারিদিকে ধুলো বালি, অসমাপ্ত ইটের গাঁথনি, এদিক ওদিকে পড়ে থাকা ভাঙা ইটের টুকরো দেখে বোঝা যায় যারা নিচতলা ঘষে মেজে পরিষ্কার করে গেছে তারা দ্বিতীয় তল সম্পর্কে যথেষ্ট উদাসীন ছিল। চল, ছাদ থেকে একবার ঘুরে আসি। বাবাইদার প্রস্তাবে সম্মতি জানিয়ে সিঁড়ি ভেঙে ছাদে উঠে আসতেই চাঁদের আলোয় একটা দৃশ্য দেখলাম। একটা অদ্ভুত দেখতে প্রাণী একটা মৃত বেড়াল ছানার দেহ খুবলে খাচ্ছে। প্রাণীটার দেহ লেজটা অস্বাভাবিক লম্বা, দেহের অপেক্ষা পাগুলো ছোট ছোট, আর সারা গা জুড়ে সাদা কালো লোমের ঝোপ। প্রাণীটার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধখাওয়া মাংসের টুকরো। উষ্ণ রক্তে ভেসে যাচ্ছে ছাদের ওই নির্দিষ্ট কোণের মেঝে। টর্চের আলো প্রাণীটার ওপর পড়তেই নিজের রক্তমাখা সূচালো মুখটা তুলে ওটা তাকালো আমাদের দিকে। অন্ধকারে টর্চের আলোয় জল জল করছিল চোখ দুটো। তারপর নিমেষের মধ্যে মুখে মৃত বেড়াল ছানার দেহটিকে তুলে ছাদ লাগোয়া গাছে ডালপালার অন্ধকারে ওটা হারিয়ে গেল। কিরে, ভয় পেলি? আরে ওটা খটাস,
জনবিরল এলাকায় রাতের বেলায় ঝোপঝাড়ে গাছের ডালে প্রায় ঘোরাঘুরি করে থাকে। ওগুলোকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আয় ঝটপট বাড়ির চারপাশটা দেখে নি। আমাদের দুজনের মুখের দিকে লক্ষ্য করে হাসতে হাসতে কথাগুলো বলে উঠল বাবাইদা। ভম্বলের কথা বলতে পারবো না, তবে বাবাইদার হাতে ধরা পড়ে গিয়ে কিছুটা লজ্জায় পড়ে গিয়েছিলাম। ছাদের কোণে হঠাৎ অমন বিদঘুটে প্রাণী দেখে সত্যি কয়েক মুহূর্তের জন্য একটু গা শিউরে উঠেছিল। এরপর আমরা তিনজন পুরো ছাদটা ঘুরে আশপাশটা বেশ ভালো করে দেখে নিলাম। ঝোপ জঙ্গল ছাড়া আশেপাশে তেমন কিছুই নেই। একটা বিষয় কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম, ভম্বল ঘুরে ফিরে মাঝে মাঝে ওই রক্তাক্ত কোণটার দিকে তাকাচ্ছিল। এই বিষয়ে তাকে প্রশ্ন করতেই না না কিছু না বলে সে বিষয়টা উড়িয়ে দিল। বুঝতে পারলাম আমার আর বাবাইদার কাছ থেকেও কিছু একটা চাপতে চাইছে। আমিও অবশ্য জোর করলাম না, তবে একটা খটকা লাগলো। ভম্বল বেশ খোলামেলা মনের ছেলে, কখনো আমার আর বাবাইদার কাছে কিছু লুকোয় না। তবে কি সে এমন কিছু একটা দেখেছে যা অত রাতে ওই ছাদের কোণে তার দেখার কথা নয়? ছাদে বেশ কিছুক্ষণ ঘুরোঘুরি করার পরে আমরা নিচতলায় নেমে এসে কাজে লেগে পড়লাম। যেমনটা আগে বলেছিলাম, নিচতলার মেঝে যথেষ্টই পরিষ্কার, তাই খুব একটা ঝাড়াঝাড়ি করতে হলো না। কাঁধের থেকে টুল ব্যাগটা নামিয়ে বসার ঘরের মাঝখানটায় মেঝের উপর হাঁটু মুড়ে বসে পড়ল বাবাইদা। তার মুখোমুখি একদিকে বসলাম আমি আর একদিকে ভম্বল। এরপর বাবাইদা পাশে রাখা টুল ব্যাগের চেন খুলে একটা মোটা মোমবাতি, একটা পেন্সিল আর কাগজের একটা বোর্ড বের করে মেঝেতে রাখল। বোর্ডটা ভাঁজ করা ছিল, দেখে সহজেই বোঝা যায় ওটা একটা লুডোর বোর্ড। মোমবাতি জ্বালিয়ে বোর্ডের ভাঁজ খুলতেই দেখি পুরো বোর্ড জুড়ে একটা সাদা কাগজ ছাটানো। একদিকে লেখা হ্যাঁ, অন্যদিকে না। মাঝখানটায় একটা বৃত্ত আঁকা, বৃত্তের মাঝে একটা বিন্দু। এরপর বাবাইদা মোমবাতিটাকে বোর্ডের পাশে রেখে পেন্সিলটাকে খোলা বোর্ডের মাঝের ওই বিন্দুটার উপর শুইয়ে রাখল। তারপর বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে মোমবাতির স্থির শিখার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, আমাদের সঙ্গে কি এখানে কেউ আছেন? যদি থেকে থাকেন তবে দয়া করে আমাদের অবগত করুন। কোনো প্রতিক্রিয়া নেই। বাবাইদা আবার বলে উঠল, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাই না, শুধু আপনাদের অস্তিত্বের প্রমাণটুকু চাই। দয়া করে পেন্সিলটা ঘুরিয়ে আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে অবগত করুন। তবুও কোনো প্রতিক্রিয়া নেই। এরপর আরও বেশ কয়েকবার বোর্ডের মাধ্যমে প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হলেও দুর্ভাগ্যবশত কোনো লাভ হলো না। কিছুক্ষণ মুখ গম্ভীর করে বসে থেকে বাবাইদা নিজে থেকেই বলে উঠল, না, এভাবে হবে না, মনে হচ্ছে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। চল তো পটু, পেছনের বারান্দার ওই ছোট রুমটা একটু খুলে দেখি। ভম্বল, তুই এখানেই থাক, যদি উল্টো পাল্টা কিছু ঘটে সঙ্গে সঙ্গে আমাদের ডাকবি। বলে বাবাইদা উঠে দাঁড়িয়ে পেছনের সেই বারান্দার দিকে পা বাড়ালো। ওকে অনুসরণ করে সিঁড়ির পাশে ওই ছোট্ট রুমটার সামনে দাঁড়িয়ে দরজাটা খুলতেই প্রথমে যা নজরে এলো তা হলো ওই ধুলোবালি আর মাকড়সার জাল। যা অনুমান করেছিলাম সেটাই ঠিক। ঘরটা আসলেই একটা স্টোর রুম, যদিও ভেতরে গুটি কয়েক বাচ্চাদের খেলনা, রঙের কৌটো, একটা ভাঙা চেয়ার আর একটা আদ্যিকালের ছোট টেবিল ছাড়া তেমন আর কিছুই নেই। এই তো পেয়েছি, এই বলে বাবাইদা ঝুল ধুলোর তোয়াক্কা না করেই স্টোর রুমের ভেতরে ঢুকে খেলনাগুলো থেকে একটা পুতুল আর সেই আদ্যিকালের ছোট টেবিলটা নিয়ে বাইরে এলো। বিস্ময়ের সঙ্গে আমি প্রশ্ন করলাম, এইসব দিয়ে কি হবে বাবাইদা? এখন আমরা টোপ ফেলব। বাকিটুকু আর বলতে হলো না। বুঝতে পারলাম বাবাইদা এই পুতুলটার মাধ্যমে আগরওয়াল দম্পতির মৃত ছেলের আত্মাকে ডাকতে চাইছে। পুতুলটার সঙ্গে কাঠের টেবিলটা নিয়ে বসার ঘরে ঢুকতেই দেখলাম ভম্বল এখনো ওই একই জায়গায় বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে জ্বলন্ত মোমের ওই আগুনের শিখার দিকে। ছেলেটার আজ হলোটা কি? সন্ধ্যা পর্যন্ত তো ওর মুড ঠিকই ছিল। তাছাড়াও অন্যান্য বার তো ফিল্ডে বেশ হালকা মেজাজেই থাকে, হাসি ঠাট্টা করে। আজ হঠাৎ এমন বিদঘুটে আচরণ করছে কেন? ভম্বল, দরজাটা খোল। বাবাইদার কথাই যেন সম্বিত ফিরে পেল ভম্বল।
সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ডান পাশের বড় ঘরের দরজাটা খুলে দিল। ঘরে ঢুকে বাবাইদার নির্দেশ অনুযায়ী আমি টেবিলটা ঘরের ঠিক মাঝখানটায় রাখলাম। ভম্বল বসার ঘর থেকে টুল ব্যাগটা নিয়ে এলো। এরপর বাবাইদা টেবিলের ঠিক মাঝখানে পুতুলটাকে রেখে ব্যাগ থেকে দূরত্ব মাপবার ফিতে বের করে টেবিলের 4টি কোণ থেকে পুতুলটা ঠিক কত দূরে রয়েছে সেটা মেপে নিয়ে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বের করে মানগুলো টুকে নিল। তারপর বসার ঘরের মেঝেতে পড়ে থাকা ওই পেন্সিলার বোর্ডটা তুলে এনে পুতুলটার পাশে টেবিলের উপর ঠিক আগের বারের মতো সাজিয়ে রেখে আমাদের বলল, ঘরের জানলাগুলো ভেতর থেকে ঠিকমতো আটকানো রয়েছে কিনা দেখে নে তো। বাবাইদার কথা অনুযায়ী আমি নিজে ঘরের দুটো জানলা ডাবল চেক করলাম। না, একে তো গ্রিল রয়েছে, তার উপর কাঠের পাল্লাগুলো ভেতর ছিটকিনি দিয়ে বেশ ভালোভাবেই আঁটা। বাইরে থেকে কারো প্রবেশের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আমাদের কাছে গ্রিন সিগন্যাল পেয়ে বাবাইদা আবার সেই একই কথার পুনরাবৃত্তি ঘটালো। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখানে আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। এই বাড়িতে যে আপনারা আছেন, আমরা শুধু সেই প্রমাণটুকু চাই। আপনাদের কাছে অনুরোধ, কিছু একটা সংকেত দিন। এরপর ইশারায় আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলে নিজেও বেরিয়ে এলো। তারপর ব্যাগ থেকে একটা তালা বের করে দরজাটাকে বাইরে থেকে লক করে দিল। জিজ্ঞাসু স্বরে আমি প্রশ্ন করলাম, এখন আমাদের করণীয়? অপেক্ষা করা ছাড়া আপাতত আর কিছু করার নেই। এখানে থাকাটা ঠিক হবে না। চল, ওপরতলায় গিয়ে বসি। এত কিছু করার পরেও ভূত বাবাজি যদি শেষ পর্যন্ত দেখা না দেন, তবে সেক্ষেত্রে ভূত, প্রেত, জিন এসবের অস্তিত্ব সম্পর্কে বাবাইদার মনে যে আত্মবিশ্বাসের পাহাড় রয়েছে তাতে নিশ্চিত ধস নামবে। ওপরতলায় এসে একটা কাঠের নড়বড়ে বেঞ্চের উপর 3 জনে বসলাম। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বাবাইদা আমাদের দুজনের উদ্দেশ্যে বলল, জানি না কতক্ষণ বসে থাকতে হবে। তোরা ভেতরে গরম জামাকাপড় পরে এসেছিস তো? রাতে কিন্তু জমিয়ে ঠান্ডা পড়তে পারে। বাবাইদার কথায় মাথা নাড়িয়ে আমি ইতিবাচক ইশারা করলাম। বাইরের আবহাওয়া তখন বেশ মনোরম। অল্প অল্প হিমেল বাতাস বইছে। চারিদিক জ্যোৎস্নার আলোয় আলোকিত। কিছুটা দূরে শহরের বিন্দু বিন্দু আলো দেখা যাচ্ছে। একটু একটু ঠান্ডা লাগছে, তবে সেটা সহ্য করা যায়। পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি নিয়ে বাবাইদার সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকলেও আমার মন কিন্তু ভোম্বলের ওপরেই ছিল। আর ওর এই অস্বাভাবিক আচরণ হয়তো বাবাইদারও চোখ এড়ায়নি। আমাকে চমকে দিয়ে হঠাৎ বাবাইদা ভোম্বলের উদ্দেশ্যে প্রশ্ন করল, এই, তোর কি হয়েছে রে? অনেকক্ষণ ধরে দেখছি চুপচাপ মুখ গোমড়া করে বসে আছিস। মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছিস, কি ব্যাপার? অদ্ভুত ব্যাপার, বাবাইদার প্রশ্নগুলোর কোনো উত্তরই দিল না সে। একভাবে মাথা হেঁট করে কিছু যেন চিন্তা করছে, আর মাঝে মাঝে নিচতলায় যাওয়ার বন্ধ দরজাটার দিকে তাকাচ্ছে। তেমন কিছু না, শরীরটা ভালো লাগছে না গো বাবাইদা, বাড়ি যাব। এইভাবে মাঝপথে ইনভেস্টিগেশন ছেড়ে কিভাবে ফিরে যাই বল? একটু অপেক্ষা কর। এবারের পরীক্ষাটা সফল না হলে বেরিয়ে যাব। আর একটা সত্যি কথা বলবি, তুই কি কিছু দেখেছিস নাকি? না না, বললাম না শরীরটা ভালো লাগছে না, একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে ভেতর ভেতর। তাই চাইছি যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে। মোহম্বলের কথা শুনে আমি তখন 100% নিশ্চিত হয়ে গেছি যে সামথিং ইজ ভেরি রং উইথ হিম। কারণ জানবার জন্য প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু বাবাইদা চোখের ইশারায় ওকে বিরক্ত করতে মানা করল। আমিও চুপ করে গেলাম। অনেকটা সময় চুপচাপ একভাবে বসে থাকতে থাকতে কখন যে চোখে তন্দ্রা নেমে এসেছিল বুঝতে পারিনি। হঠাৎ তন্দ্রা ভাঙল বাবাইদার ফিসফিসানিতে। পটু, হট, ভালো করে কান পেতে শোন, কিছু শুনতে পাচ্ছিস? বাবাইদার কথা শুনে তন্দ্রা ভাঙতেই শুনতে পেলাম একটা কুকুর রাস্তার উপর বিকট স্বরে ডাকছে। এরপর ভালোভাবে কান পাততেই একটা অদ্ভুত শব্দ কানে এলো, একটা হাসির শব্দ, নিষ্পাপ হাসি। শব্দটা একটা জায়গায় স্থির নেই, যেন কোনো ছোট বাচ্চা নিচতলায় হেসে খেলে বেড়াচ্ছে। তাকিয়ে দেখলাম পাশে ভোম্বল নেই, আর নিচতলায় যাওয়ার দরজাটা খোলা। শুনতে পেলাম
নিচ থেকে ভোম্বলের অস্পষ্ট গলার স্বর ভেসে আসছে। ওদিকে যেও না, যেও না ওদিকে, ফিরে এসো, এসো বলছি, এদিকে এসো। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা নিচতলায় যাওয়ার সিঁড়ির দিকে ছুটলাম। সিঁড়ি বেয়ে নেমে বারান্দা পার করে বসার ঘরে ঢুকতেই দেখি ডান পাশের সেই তালা দেওয়া দরজাটার সামনে দাঁড়িয়ে আছে ভোম্বল। নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে বন্ধ দরজাটার দিকে। কিরে, আমাদের কিছু না জানিয়েই হঠাৎ তুই এখানে চলে এলি, কি হয়েছে? এই বলে ওর হাত ধরে সজোরে একটা ঝাঁকি মারলাম। প্রত্যুত্তরে বিস্ফারিত দৃষ্টিতে ভোম্বল আমার দিকে তাকিয়ে বলল, ওটা দরজা ভেদ করে ওদিকে চলে গেল। কি বলছিস? কি চলে গেল? কোনো উত্তর নেই। এর মধ্যেই বাবাইদা তালা খুলে দরজায় ঠেলা মারতেই পাল্লা দুটো হাট করে খুলে গেল। ঘরের ভেতরে টর্চের আলো পড়তেই জীবনে প্রথমবার এমন একটা দৃশ্য দেখলাম যাতে করে নিজের মনের যুক্তিবাদী ভিতটা পুরো নড়ে উঠল। ঘরের ভেতরে টেবিলটা যথাস্থানেই আছে। টেবিলের উপরে রাখা পুতুলটার অবস্থানও দেখে মনে হলো অপরিবর্তিত, কিন্তু পুতুলের ওটার মাথাটা শুধু নেই। কেউ যেন পুতুলটার শরীরের থেকে মাথাটাকে ছিঁড়ে পাশেই টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। ইয়েস, আমি জানতাম। উত্তেজনায় চেঁচিয়ে উঠল বাবাইদা। তারপর মুখের উপর একটা চওড়া হাসি ফুটিয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোদের বলেছিলাম না এখানে এলে কিছু একটা প্রমাণ পাবই। এরপর এক মুহূর্ত বিলম্ব না করে অদৃশ্য কারোর উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠল, আমরা জানি আপনারা এখানে আমাদের সঙ্গেই আছেন। মঞ্জিত, তুমি কি আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছো? যদি থেকে থাকো তবে আমরা চাই শেষবারের মতো তুমি আমাদের চোখের সামনে একটা সংকেত দাও। পুতুলটির পাশে টেবিলের ওপর রাখা ওই বোর্ডের মাঝের পেন্সিলটিকে একবার নাড়িয়ে দিয়ে যাও। আমরা তোমার সংকেতের অপেক্ষায় আছি। আমরা তিনজনই তখন মূর্তির মতো স্থিরভাবে দাঁড়িয়ে আছি। তিনজনের টর্চই তখন টেবিলের দিকে তাক করা। এক একটা মুহূর্ত যে এতটাও দীর্ঘ হতে পারে তা আগে জানা ছিল না। চারিদিকে বিরাজ করছে ভয়ঙ্কর নিস্তব্ধতা। হঠাৎ আমাদের অবাক করে দিয়ে চোখের সামনে বোর্ডের উপরে রাখা পেন্সিলটা কেঁপে উঠল। ডান হাত দিয়ে দুটো চোখ রুগড়ে ভালোভাবে তাকিয়ে দেখলাম পেন্সিলটা কাঁপছে, অস্বাভাবিক হারে কাঁপছে। কাঁপতে কাঁপতে একটা সময় পেন্সিলটা বোর্ডের উপর পুরোপুরি সোজা উল্লম্বভাবে দাঁড়িয়ে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে পুরো বোর্ড জুড়ে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবল বেগে ঘোরা শুরু করলো। মনে হচ্ছিল আমাদের চোখের সামনে যেন অদৃশ্য কেউ একজন পেন্সিলটাকে প্রবল আক্রোশের সঙ্গে চেপে ধরে পাগলের মতো বোর্ডের উপর ঘুরিয়ে চলেছে। সঙ্গে সঙ্গে বাবাইদা পকেট থেকে একটা ছোট মিলিটারি গ্রেড কম্পাস বের করে নিজে দেখে নিয়ে পর মুহূর্তে আমার সামনে তুলে ধরল। কি আশ্চর্য! দেখলাম কম্পাসের কাঁটাটা ঠিক দিক নিদর্শন না করে বন করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে চলেছে ঠিক ওই পেন্সিলটার মতো। দৃশ্যটা দেখে কয়েক মুহূর্তের জন্য নিজের সংজ্ঞা হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক সেই সময়েই আমাদের পেছনের বসার ঘরে বিকট একটা শব্দ হলো। মুহূর্তের মধ্যে পেছনে ফিরে তাকাতেই দেখি ওপাশের ঘরের দরজাগুলোর মধ্যে একটা দরজা খোলা, পাল্লা দুটো হালকা নড়ছে। মনে হলো কিছু একটা যেন বিদ্যুতের বেগে পেছনের বারান্দার দিকে ছুটে চলে গেল। আমাদের পেছনেই ভোম্বল দাঁড়িয়েছিল, তাই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গেই সে ছুটল পেছনের বারান্দার দিকে। আমরাও পিছু নিলাম তার। ডান পাশের ওই ঘরটা থেকে বেরিয়ে বসার ঘর পার করে পেছনে বারান্দায় এসে ডান দিকে ঢুকতেই দেখি স্টোর রুমের সেই দরজাটা খোলা। ভেতর থেকে একটা কাঁপা কাঁপা ভয়ানক শব্দ ভেসে আসছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে স্টোর রুমের খোলা দরজার সামনে এসে দাঁড়াতেই যে দৃশ্যটা দেখলাম, হায় ঈশ্বর! বেঁচে থাকতে কখনো ওই দৃশ্যটার কথা আমি ভুলতে পারবো না। স্টোর রুমের ঠিক মাঝখানে আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ভোম্বল। ওর সারা শরীর মৃগী রোগীদের মতো খিঁচছে। মুখটা বিকৃত ও বাঁকা,
চোখ দুটো পুরো উল্টে গেছে। চোখের কোণে সূক্ষ্ম রক্তিম শিরা উপশিরাগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, আর আর ওর ডান পা বেয়ে ক্রমশ উপর দিকে উঠে যাচ্ছে। একটা 7-8 মাসের বাচ্চার রক্তাক্ত ভ্রূণ। পেটের মাঝখানে ঝুলছে চিটচিটে আম্বিলিক্যাল কর্ড। নাক মুখ সেভাবে বোঝা যাচ্ছে না, তবে চোখ দুটো কালো, বড় বড়, যেন নিরেট অন্ধকারে ঠাসা। ডান পা বেয়ে কোমর পর্যন্ত উঠে ওটা ভম্বলের ডান হাতটা জড়িয়ে ধরলো। তারপর ডান হাত বরাবর সোজা উঠে গেল ডান কাঁধে। অবশেষে বাঁকা মুখগহ্বরের মধ্যে দিয়ে ঢুকতে শুরু করলো শরীরের ভেতরে। ভম্বলের গলাটা ক্রমশ স্ফীত হচ্ছে, হাতের তালু পায়ের পাতা থেকে থেকে বেঁকে উঠছে। বাঁকা মুখটা দেখে মনে হচ্ছে এক্ষুনি গাল দুটো ছিঁড়ে চোয়ালটা ভেঙে পড়বে। গলা চিরে বেরিয়ে আসছে একটা ভাঙা আর্তনাদ। দেখলাম ধীরে ধীরে ওর মুখগহ্বরের মধ্যে হারিয়ে যাচ্ছে ছোট ছোট আঠালো রক্তাক্ত পা দুটো। আমার শরীরে তখন এক অত্যন্ত জঘন্য অনুভূতি বাসা বাঁধতে শুরু করেছে। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, শরীর ভারী হতে শুরু করেছে। মনে হচ্ছে অনেকগুলো অদৃশ্য শীতল হাত যেন পা দুটো চাপটে ধরতে চাইছে। মাথা ঘুরিয়ে বাবাইদার দিকে তাকাতে দেখি ওর শরীরও দুলছে, চোখের পাতা দুটো ক্রমশ বুজে আসছে, যেন একটু একটু করে নিজের শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে ও। আর সেই অবস্থাতেই আমার উদ্দেশ্যে কোনো রকমে জড়ানো গলায় সে বলে উঠল, পটু, পালা এখান থেকে, পালা পালা। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে টর্চটা মেঝেতে পড়ে গেল। কয়েকবার মিটমিট করে নিভে গেল আলো। স্পষ্ট অনুভব করলাম খুব খারাপ কিছু একটা ধেয়ে আসছে আমার দিকে। চোখে না দেখতে পেলেও ওটার অস্তিত্ব আমি স্পষ্ট অনুভব করতে পারছি। বুঝতে পারছি বাঁচতে হলে আমায় এক্ষুনি এখান থেকে পালাতে হবে। অনেক কষ্টে কোনোভাবে নিজের শরীরটাকে ঘুরিয়ে দৌড় দিলাম বসার ঘরের সদর দরজার দিকে, কিন্তু পারলাম না। কিছু দূর এগোতেই হুমড়ি খেয়ে পড়লাম মেঝের উপর। মুহূর্তের মধ্যেই অসাড় হয়ে এলো পুরো শরীরটা। দেখলাম কিছুটা দূরেই পড়ে আছে আমার টর্চটা। আলোটা আস্তে আস্তে কমে আসছে, দৃষ্টি ঘোলাটে হতে শুরু করেছে। শরীরে তখন এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই, শুধু অসহায়ভাবে পড়ে আছে। আর শুনতে পাচ্ছি ভম্বলের রক্ত জল করা করুণ আর্তনাদ। কারা যেন কাঁদছে, সারা বাড়ি ময় ছুটোছুটি করছে। আমার শীত করছে, অসম্ভব শীত করছে। চোখের সামনে নেমে আসছে নিগুড় অন্ধকার। পটু, হে পটু, কিরে শুনতে পাচ্ছিস? চোখের সামনে থেকে অন্ধকার কাটতেই দেখলাম ভম্বল আমার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি হয়েছে রে? এদিকে তুই, ওদিকে বাবাইদা, তোরা এইভাবে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছিস কেন? ভূত বাবাজির দেখা টাকা পেয়েছিস নাকি? হ্যাঁ, স্পষ্ট দেখলাম শেষ প্রশ্নটা মুখে সামান্য ব্যঙ্গের হাসি ফুটিয়ে করল ভম্বল। আমি কিছু বললাম না। আদতে কথা বলার মতো পরিস্থিতিতেই আমি ছিলাম না। ওকে ওভাবে আমার সামনে বসে থাকতে দেখে পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এই ছেলেটার শরীরেই তো কিছুক্ষণ আগে তবে তবে যা কিছু দেখেছিলাম সবই কি হ্যালুসিনেশন? কিন্তু তা কি করে সম্ভব? সঙ্গে তো বাবাইদাও ছিল। আর বাবাইদার কথা মনে পড়তেই দুহাতে ভর দিয়ে উঠে বসে স্টোর রুমের দিকে তাকালাম। অন্ধকারে তেমন কিছুই নজরে এলো না। আমায় ওদিকে তাকাতে দেখে ভম্বল বলে উঠল, বাবাইদার জ্ঞান বেশ কিছুক্ষণ আগেই ফিরেছে। জ্ঞান ফিরবার পর ও তোর মতো ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকাচ্ছিল। ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লেগেছে। বাবাইদা কোথায়? ওপর তলায় টুল ব্যাগটা আনতে গিয়েছে। দেখ না, ভোরতে এখনও বেশ কিছুক্ষণ বাকি। বাবাইদাকে বারবার করে বললাম আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। শেষ রাতের দিকে অনেক এসব ভুতুড়ে জায়গায় বিভিন্ন অতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে থাকে, কিন্তু বাবাইদা আমার কথা শুনতেই নারাজ। মুখের হাবভাব দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম যে ও আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চায় না। বাবাইদা নিচে এলে তুই একটু কথা বলিস। মানে আফটার অল এত দূর থেকে এসেছি, খালি হাতে ফিরে যেতে কার ভালো লাগে বল?
এবার আমি ঘাড় ঘুরিয়ে ভম্বলের মুখের দিকে তাকালাম। পুরো মুখে কোথাও কোনো অস্বাভাবিকতার লেশমাত্র নেই, যেন সারা রাতে তেমন কিছুই ঘটেনি। বিস্মিত স্বরে আমি প্রশ্ন করলাম, তোর তোর কিছুই মনে নেই? মনে নেই মানে? কী মনে থাকার কথা বলছিস? সারাটা সময় তো তোদের সাথেই ছিলাম, বেডরুমে পুতুল রেখে তালা বন্ধ করে একসাথে উপরতলায় গিয়ে বসলাম। তারপর 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 কখন যে ঘুম চলে এলো চোখে বুঝতে পারছি না। মানে একটা সময় ঘুম কাটতেই আশেপাশে চেয়ে দেখলাম তোরা কেউ নেই। নিচে আসার দরজাটাও খোলা। নিচতলা নেমে আসতেই চোখে পড়লো বারান্দায় তোরা দুজন সেন্সলেস হয়ে পড়ে আছিস। তখন থেকে তো তোদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। কি হয়েছিল বলতো? মানে এমন কি ঘটলো যে তোরা দুজন একসাথে জ্ঞান হারালি? ভম্বলের প্রশ্নের ঠিক কী উত্তর দিব তা বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময়েই সিঁড়ির ওদিক থেকে কারোর হন্তদন্তভাবে হেঁটে আসার শব্দ পেলাম। হাঁটার শব্দটা একটু স্পষ্ট হতেই বুঝতে পারলাম ওটা বাবাইদা। আমাকে উঠে বসতে দেখে বাবাইদা বলল, পটু, চোখে মুখে জল দিয়ে তৈরি হয়ে নে, আমরা এখনই এই বাড়ি ছাড়ব। সেই প্রথম বাবাইদার চোখে মুখের অভিব্যক্তিতে আমি ভয় দেখতে পেয়েছিলাম। সেই ভয় আদিম, ছোঁয়াছে, অপ্রতিরোধ্য। আমরা আর এক মুহূর্ত ওখানে দাঁড়াইনি। ফিরে আসার সময় একটাও কথা হয়নি আমাদের মধ্যে। এমনকি আজ প্রায় 10 দিন হতে চলল ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে বাবাইদা অনেকবার আমাকে ফোন করেছিল, আমি তুলিনি। আসলে বিগত কয়েকদিন ধরে মনটা ভালো নেই। রাত বিরেতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখছি। মাঝে মাঝে চোখের সামনে সেই রাতের দৃশ্যগুলো ভেসে উঠছে। বাবাইদার ফোন এলেই এক অজানা আতঙ্ক কাজ করে। আর এসবের মাঝেই খবরটা পেলাম ভম্বলকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 দিন আগে বাড়িতে বলে বেরিয়েছিল যে মামা বাড়িতে যাবে, তারপর থেকে আর কোনো পাত্তা নেই ওর। এর মধ্যে মা এসে জানালেন, এই বাবাইদা বাড়ি এসেছে, তোর সঙ্গে দেখা করতে চায়। ভয়ে গলা শুকিয়ে এলো আমার। তবুও কোনোভাবে নিজেকে সামলে মাকে বললাম, মা, ওকে ঘরে পাঠিয়ে দাও। ঘরে ঢুকেই বাবাইদা দরজাটা ভেতর থেকে লক করে দিল। তারপর আমার পড়ার টেবিলের পাশের চেয়ারটায় বসে টেবিলের উপর রাখা জলের বোতলের ঢাকনাটা খুলে কয়েক ঢুক জল খেয়ে আমায় বলল, পটু, ভম্বলের বড় বিপদ, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের বেরোতে হবে। কি হয়েছে ভম্বলের? আমার মনে হয় তার শরীরের ভেতর আবিকু বাসা বেঁধেছে। কি কি বললে? আবিকু? এক ধরনের অলৌকিক প্রাণী, প্রেত কিংবা খারাপ আত্মা, যা ইচ্ছা বলতে পারিস। আফ্রিকার ডাহোমি মাইথোলজি অনুসারে এরা জন্ম ও মৃত্যু এই দুটো ডোরওয়ের মাধ্যমে অবিরত ইহকাল ও পরকালের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে। 8-4টে সাধারণ শিশুর মতো একজন গর্ভবতী মহিলার গর্ভ দিয়ে এরা পৃথিবীতে প্রবেশ করলেও কৈশোরে পা দেবার আগেই স্বেচ্ছায় মৃত্যুবরণ করে পরলোকে ফিরে যায়। তারপর আবার সেই একই মহিলা যখন দ্বিতীয়বার গর্ভবতী হয়, তখন আবিকু পুনরায় সেই মহিলার গর্ভ থেকে জন্ম নেয় এবং কৈশোরের পূর্বে পুনরায় মারা যায়। পেছনে ফেলে যায় শুধু সন্তান হারাবার নীরব হাহাকার। কিন্তু এর ভেতরেও গল্প আছে। বেনিনিসরা বিশ্বাস করেন যে পৃথিবীতে আসার আগে আবিকু পরকালে নিজেদের সঙ্গীদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আসে যে কৈশোরে পা রাখবার আগেই একটি নির্দিষ্ট সময়সীমার পর তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। কিন্তু যদি সেই চুক্তি ভঙ্গ হয়, অর্থাৎ পৃথিবীর মোহমায়ায় আচ্ছন্ন হয়ে কোনো কারণে যদি আবিকু স্বেচ্ছায় মৃত্যুবরণ না করে, তখন শুরু হয় সমস্যা। সমস্যা? কি ধরনের? আবিকুর সেই পরলোকের সঙ্গীরা এ জগতে আসে আবিকুকে ফিরিয়ে নিয়ে যেতে। ওখান থেকে ফিরবার পর আমি ওই বাড়ি নিয়ে অনেকটাই রিসার্চ করেছি, যাবার আগেই করা উচিত ছিল। আসলে তখন বুঝতে পারিনি যে এত বড় একটা বিপদে ফেঁসে যাব। 90-এর দশকে ওই একই জায়গায় ওসাহার জাকারি নামে একজন বেনিনিস ব্যবসায়ী বসবাস করতেন। পরিবার বলতে ভদ্রলোকের স্ত্রী ছাড়া সে সময় আর কেউ ছিল না। এদেশে এসে পরপর 3বার মা হয়েছিলেন ওসাহার স্ত্রী উর্বি, কিন্তু 3বারই অপমৃত্যুতে তাঁরা তাদের সন্তান হারান।
প্রথম 2 সন্তানের মৃত্যু কৈশোরে পা দেওয়ার আগে হলেও তৃতীয় সন্তানটির মৃত্যুকালীন বয়স 12 বছরের বেশি ছিল। সন্তান হারানোর যন্ত্রণায় বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত 2000 সালের প্রথম দিকে জাকারি দম্পতি জায়গা বাড়ি বিক্রি করে বেনিনে ফিরে যান। এরপর বেশ কয়েকবার হাত বদল হয়ে 2005 সাল নাগাদ মহেন্দ্র আগরওয়াল সস্তা দামে বাড়িটি কিনে রেনোভেশনের উদ্যোগ নেন। তারপরের ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা দুজনেই ওয়াকিবহাল, কিন্তু তার বাইরেও এমন কিছু তথ্য আছে যেগুলো আমি জানতাম না। মহেন্দ্র আগরওয়ালের সঙ্গে সম্প্রতি কথা বলে জানতে পেরেছি। যেমন, ওই বাড়িতে প্রবেশের পর থেকেই মঞ্জিতের এমন একজন ইম্যাজিনারি ফ্রেন্ড জুটেছিল যে কেবল রাতের বেলায় তার সঙ্গে খেলতে আসত। একদিন রাতে ডিনারের টেবিলে বসে মঞ্জিত হঠাৎ তার বাবা মার উদ্দেশ্যে বলে ওঠে তার সেই ইম্যাজিনারি ফ্রেন্ড নাকি তার শরীরের ভিতরে ঢুকতে চায়। বাচ্চাদের প্রলাপ ভেবে মঞ্জিতের বাবা মা তার ছেলের কথায় তখন তেমন গুরুত্ব দেননি। আর এই ঘটনা ঘটবার 2 সপ্তাহের মাথায় মঞ্জিতের দুর্ঘটনায় মৃত্যু হয়। জানি না তুই বিশ্বাস করবি কিনা, তবে আমার মনে হয় কি জানিস, উর্বির গর্ভে মানুষ নয়, আবিকু এসেছিল। প্রথম 2 বার কৈশোরের আগে সময় মতো পরলোকে ফিরে গেলেও তৃতীয়বার সে ফেরেনি। ফলস্বরূপ পরলোকের থেকে তার সঙ্গীরা এসে তাকে হত্যা করে। তবে এরপরেও কিন্তু আবিকু পরলোকে ফিরে যায়নি, বরং বলতে পারিস মানুষ হয়ে বেঁচে থাকবার আকাঙ্ক্ষা তাকে পরলোকে ফিরতে দেয়নি। বছরের পর বছর প্রেত রূপে এসে বন্দি থেকে গেছে ওই বাড়িটিতে। একবার ভালো করে ভেবে দেখ পটু, ধীরেন রায়, মঞ্জিত আগরওয়াল, আফতাব রহমান, রুদ্রশেখর মুখার্জি, সদানন্দ রায়, এদের প্রত্যেকের মৃত্যুর পেছনে কমন ফ্যাক্টর কি? প্রতিটা অপমৃত্যুর পেছনে একটা কিন্তু থেকে গেছে। রাইট। তাছাড়াও ভালোভাবে লক্ষ্য কর, প্রতিটি ভিকটিম কিন্তু মৃত্যুর আগে নানান রকম মানসিক সমস্যায় ভুগছিল, তাই না? এখন যদি আমি বলি তারা সবাই মৃত্যুর আগে আবিকুর দ্বারা পজেসড ছিল, যদি বলি তাদের এই মানসিক অসুস্থতা সেই পজেশনেরই লক্ষণ, যদি বলি আবিকুর প্রেতসঙ্গীরা বাধ্য করেছে প্রত্যেককে নিজেদের আত্মহত্যার পথ বেছে নিতে, বিশ্বাস করবি? কিছুক্ষণ নির্বাকভাবে চশমার স্বচ্ছ আড়ালে থাকা বাবাইদার অশান্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলাম, কিন্তু বাবাইদা, জন্ম যদি আবিকুদের এই জগতের ডোরওয়ে হয়, তাহলে সেদিন রাতে ভম্বলের ভেতর যেটা ঢুকতে দেখলাম সেটা তো ভ্রূণ ছিল। এই প্রশ্নটার উত্তর আমারও সঠিকভাবে জানা নেই, তবে এতটুকু বলতে পারি, মঞ্জিতের মা মিসেস নির্মলা আগরওয়াল যখন আত্মহত্যা করেছিলেন তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তার মানে তুমি বলতে চাইছো মিসেস আগরওয়ালের গর্ভেও? ও মাই গড! আমাদের হাতে সময় নেই, একদম সময় নেই। ওরা ভম্বলকে বাঁচতে দেবে না। কিন্তু ভম্বল আছেটা কোথায়? এই চক্রগুচ্ছের কেন্দ্রে। বাবাইদা কথাটা শেষ করতেই ঘরের দক্ষিণে জানলাটা দরাম করে খুলে গেল। বাইরের গাছটা থেকে কতকগুলো কালো দাঁড় কাক বিকট স্বরে আওয়াজ করতে করতে উড়ে পালালো। বইতে শুরু করলো অশান্ত শীতল হাওয়া। এই ভর দুপুরেও কালো আকাশ চিরে স্পষ্ট হয়ে উঠল বিদ্যুতের ঝলকানি, যেন যে কোনো মুহূর্তে পৃথিবীর বুকে আছড়ে পড়বে একদল অদৃশ্য সত্তার রোষ। তাড়াতাড়ি কর পটু, ওরা আসছে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল বাবাইদা। অপলক দৃষ্টিতে সে তখন বাইরের ক্ষুব্ধ প্রকৃতির দিকে তাকিয়ে আছে। ওর চোখের মণিগুলো তখন এক অজানা আতঙ্কে ক্রমশ বড় হয়ে উঠছে, যেন যে কোনো মুহূর্তে অক্ষিগুলো ছিটকে বাইরে বেরিয়ে আসবে। আমি আর কথা বাড়ালাম না। যতটা তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে নিয়ে রেনকোট জড়িয়ে বাড়ির শত বারণ উপেক্ষা করে বাবাইদার সঙ্গে বেরিয়ে পড়লাম। আমাকে পেছনে বসিয়ে সেই ঝড় জলের মধ্যেই বাবাইদা দ্রুত গতিতে স্কুটি ছোটাতে শুরু করলো আজিমপুরের উদ্দেশ্যে। বাইরের প্রকৃতির মতো মনের ভেতরেও তখন একটা ঝড় উঠেছিল। চোখের সামনে ভাসছিল ভম্বলের সেই চিরপরিচিত হাসি ভরা মুখখানা। জীবনে সেই প্রথম একটা অদ্ভুত ভয় ক্ষুধার্ত সাপের মতো আমায় একটু একটু করে জড়িয়ে ফেলছিল। আর সেই ভয় ভূতের ভয় নয়, সেই ভয় প্রিয়জনকে হারানোর ভয়। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই যখন ওই বাড়ির সামনে গিয়ে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা। গোমরা আকাশের মাঝে তখনও কিছুটা গোধূলির আলো রয়েছে। কোল্যাপসিবল গেট পেরিয়ে দৌড়ে গিয়ে বাবাইদা হামলে পড়ল সদর দরজার উপরে।
হাত দিয়ে বারবার দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে অস্থিরভাবে ভোম্বলের নাম ধরে ডাকতে লাগলো। পেছন থেকে টর্চ হাতে দৌড়ে এসে আমি দেখলাম দরজায় কোনো তালা নেই, কেউ যেন ভেতর থেকে দরজাটা আটকে রেখেছে। সময় যত এগোচ্ছিল আমাদের মধ্যের অস্থিরতা ততই বাড়ছিল, সঙ্গে তাল মিলিয়ে বাড়ছিল উদ্বেগ ও আশঙ্কা। শেষে আর থাকতে না পেরে আমরা দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। কোনো রকমে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখি না, কোথাও কিচ্ছু নেই। পেছনের বারান্দা ও অন্যান্য দরজাগুলো সব আগের মতোই বন্ধ। দুপা এগোতেই ডান দিকের ঘরের দরজাটা যেন একটু নড়ে উঠল। জানি না কেন মনে হলো কিছু একটা এতক্ষণ ওই ঘরের ভেতরেই ছিল। আমাদের উপস্থিতি টের পেতেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। মুহূর্তের জন্য চরম ভয় ও আশঙ্কায় পরস্পরের দিকে তাকালাম আমি আর বাবাইদা। তারপর দৌড়ে গিয়ে ডান দিকের ওই মাস্টার বেডরুমটার দরজাটা খুলতেই সামনের ভয়াবহ দৃশ্যের অভিঘাতে পুরো স্থির হয়ে গেলাম। ঘরের মাঝের ওই হুঁকটা থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ভম্বল। জিভটা বাইরে বেরিয়ে এসেছে, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ধুলো ও শুকনো রক্তে মলিন হয়ে এসেছে পরনের জামা কাপড়গুলো। রক্তাক্ত মেঝেতে পড়ে রয়েছে স্টোর রুমের সেই ছোট্ট টেবিলটা আর কিছু কাঁচের টুকরো। আতঙ্কে চিৎকার করতে করতে বাবাইদা দৌড়ে গিয়ে ভম্বলের পা দুটো জড়িয়ে কাঁদতে শুরু করলো। আর আমার দৃষ্টি তখন অনবরত ঘুরে চলেছে ঘরের চারিদিকের দেওয়ালগুলো জুড়ে। কেউ একজন ওই দেওয়ালগুলোতে রক্ত দিয়ে বারবার শুধু একটা কথাই লিখে গেছে, ওদের চুপ করতে বলো, আসছি, আমি আসছি। শুনছিলেন সৌরভ সরকারের লেখা ভিতরে ঢুকতে চায়। গল্পের কথক সৌভিক, বাবাইদার ভূমিকায় দীপ, ভোম্বল দেবদত্ত এবং কথকের মা পাপিয়া। গল্পের ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কাভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে অবশ্যই ট্যাঁস গরুকে সাবস্ক্রাইব করুন। শোনা হচ্ছে পরের গল্পে, কান রাখুন ট্যাঁস গরুর চেঁচানিতে।